বন্ধুরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের আরেকটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এমএইচ বকুল। তোমরা দেখছো ইজিটেক এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়কে মূলত দুভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হলো 2.1 এবং 2.2। 2.1-এ মূলত সেট নিয়ে আলোচনা করা হয়েছে, আর 2.2-এ আলোচনা করা হয়েছে হলো ফাংশন নিয়ে। বন্ধুরা, আজকে আমরা সেট নিয়ে কথা বলবো। তার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটাকে, বেল বাটন ক্লিক করে অল বাটন টাচ করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে দেবে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা আজকে কথা বলবো সেট নিয়ে। বন্ধুরা, সেট তোমরা জানো যে তোমাদের গণিতের ভাষায় বলা আছে যে তোমাদের টেক্সট বুকে যেভাবে বলা আছে যে বাস্তব বা চিন্তা জগতের কোনো সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলা হয়। অত জটিল কথায় আমরা না যাই। আমরা সেট বলতে তোমরা নিশ্চয়ই জানো যে সেট বলতে বিভিন্ন কিছু বোঝানো হয়েছে। সোফা সেট আছে, ডিনার সেট আছে, চুরির সেট আছে, গহনার সেট আছে, ইত্যাদি ইত্যাদি সেট। সেই আবার সংখ্যার যদি আসি আমরা, যে বাস্তব সংখ্যার একটা সেট। বাস্তব সংখ্যা বলতে পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাই হয়ে যায়। তারপরে হলো তোমার হতে পারে, তোমার স্বাভাবিক সংখ্যার সেট হতে পারে। যেমন স্বাভাবিক সংখ্যার সেট যদি হয় 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি, এগুলো একটা সেট। তাহলে প্রথমেই আমরা জানবো যে সেট কি। এই সেট অর্থাৎ সেট কি। বন্ধুরা, আমরা সেট সম্পর্কে জানবো যে সেট হচ্ছে প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। সেট মূলত ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষরে প্রকাশ করা হয়। যেমন এক্স হতে পারে, ওয়াই হতে পারে, তারপরে জেড হতে পারে, এ হতে পারে, তারপরে বি হতে পারে, সি, এগুলো দিয়ে সাধারণত সেটের নামকরণ করা হয়। আর সেটের যে ভিতরে উপাদানগুলো থাকে, সেই সেটের উপাদানগুলোকে প্রকাশ করা হয় স্মল লেটার দিয়ে সাধারণত। যেমন এক্স, ওয়াই, এই জেড, তারপরে এ, বি, সি, এগুলো দিয়ে। আবার কখনো কখনো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় 1 2 3 ইত্যাদি। এভাবে সেট প্রকাশ করা হয়। আর সেই সেট প্রকাশ করা হয় হচ্ছে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে। কারণ এই সেটের আবিষ্কারক যিনি, অর্থাৎ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, উনি সেট প্রকাশের সময় দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছিলেন। আর সেই ধারাবাহিকতায় আমরা আজও সেট বোঝাতে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে আসছি। বন্ধুরা, ধরো আমরা যদি একটা এ সেট কল্পনা করি, যে সেট এ সমান এরকম একটা দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। আর এর ভিতরে থাকে হলো উপাদান। সেই উপাদানগুলো মনে করো, সেই উপাদানগুলো কি আছে? এ আছে, বি আছে, এই সি আছে ধরো। তাহলে কি হলো, এই ভিতরে যে উপাদানগুলো আছে, যদি একটি উপাদান থাকে তাহলে আমরা কখনো কমা দিই না। যেমন যদি একটি উপাদান থাকে, এই যদি হয় একটি উপাদান, তাহলে আমরা এরকমভাবে লিখে থাকি। আর যদি একাধিক উপাদান হয় তাহলে ওই উপাদানগুলোর মাঝখানে কমা দিয়ে সাধারণত এই সেটকে প্রকাশ করা হয়। তাহলে এইভাবে সেট প্রকাশ করা হয়। আচ্ছা, আর হলো এভাবে সেট প্রকাশ করা হয়। এই সেটের ভিতরে যে উপাদানগুলো আছে এগুলোকে এলিমেন্টস বলা হয়। যেমন আমরা যদি বলি যে এই যে এর মতো একটা চিহ্ন আছে, এটাকে বিলংস টু পড়া হয়। অর্থাৎ এ উপাদানটা যদি এর মধ্যে থাকে তাহলে আমরা লিখব যে এ বিলংস টু এই এ, ক্যাপিটাল এ, অর্থাৎ এ সেটের মধ্যে আছে। আচ্ছা, দেখো তো, এ বি সি সবগুলোই কিন্তু আমরা বলবো এ বিলংস টু এ, বি বিলংস টু এ, সি বিলংস টু এ, এরকম আমরা লিখব। বি আমরা লিখব বিলংস টু এ, তারপরে সি বিলংস টু এই এর মতো একটা করে লিখবে তোমরা, সি বিলংস টু এ। অর্থাৎ এ যদি এই এ সেটের উপাদান হয় তাহলে আমরা বিলংস টু বলবো। কিন্তু দেখো তো, ডি কি এই সেটের মধ্যে আছে? যদি আমরা ডি লিখি তাহলে ডি এই বিলংস টু যদি আমরা বলি যে এ, তাহলে তো কথাটা ঠিক হলো না, কারণ ডি কিন্তু এই সেটের মধ্যে নাই। তখন আমরা এখানে একটা এরকম কাটা দেই যে এটাকে কি পড়ি আমরা, ডি
নট বিলংস টু এ, অথবা ডি ডাজ নট বিলংস টু এ, অথবা ডি ইজ নট এলিমেন্টস অফ এ। এভাবে এলিমেন্টসও বলা হয়, বিলংস টু বলা হয়, তোমরা যেভাবে বলে স্বাচ্ছন্দ্য বোধ করো। সাধারণত বিলংস টু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি এ এর উপাদান হয় তাহলে আমরা বলবো এ বিলংস টু এ, আর যদি উপাদান না হয় তাহলে আমরা বলবো এ নট বিলংস টু এ। যেমন ডি কিন্তু এর উপাদান নয়, সেই কারণে আমরা বললাম ডি নট বিলংস টু এ। বন্ধুরা, এই হলো সেটের উপাদান সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপর আমরা জানবো হলো সেট গঠন পদ্ধতি। সেট কয়ভাবে গঠন করা যেতে পারে? বন্ধুরা, আমরা জানি যে সেট কিন্তু দুইভাবে গঠন করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটাকে আরেকটা ইংরেজিতে বলা হয় রোস্টার মেথড। রোস্টার মানে তো তোমরা জানো, রোস্টার মানে তালিকা, রোস্টার মেথড বলা হয়, মেথড। আর 2 নম্বরে বলা হয় হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, অর্থাৎ এটাকে বলা হয় সেট বিল্ডার্স মেথড। সেট বিল্ডার্স, BUILDER, সেট বিল্ডার্স মেথড। আচ্ছা, মেথড এটা বলা হয়। আচ্ছা, তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতিটা হলো যে কোনো সেটের উপাদান পরিষ্কারভাবে বলে দেওয়া থাকবে। যেমন যদি একটি সেটের উপাদান এ সমান এরকম হয়, ধরো এরকম হলো, সেখানে বলে দেওয়া থাকবে যে 1 2 3 4 এরকম বলা থাকলো। তাহলে এখানে পরিষ্কার উপাদানগুলো দেওয়া আছে যে 1 2 3 4, এই সেটের উপাদানগুলো কি 1 2 3 4। এইটা হলো তালিকা পদ্ধতি, সরাসরি বলা থাকবে। আচ্ছা, আর সেট গঠন পদ্ধতিটা কি? সেট গঠন পদ্ধতিটা হলো তোমাদেরকে কিছু নিয়ম, কিছু হিন্টস দেওয়া থাকবে, তোমাদের কিছু শর্ত আরোপ করা থাকবে, যে শর্ত দেখে তুমি বুঝতে পারবা যে এই সেটের উপাদানগুলো কীরকম হতে পারে। যেমন আমরা এটাকেই যদি এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করতে চাই, তাহলে কি হতে পারে দেখো তো। এই উপাদানগুলো কি স্বাভাবিক সংখ্যা নয়? এই উপাদানগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা আরও আছে, অসীম পর্যন্ত আছে, সেটুকু বলা হয়নি। আমাদের এখানে 4টি উপাদান দেওয়া হয়েছে। তাহলে দেখো, গঠন পদ্ধতিতে যদি এই সেটটা আমরা লিখতে চাই, তাহলে আমরা কি লিখব? যে আমরা লিখব এ সমান লিখব সেট গঠন পদ্ধতিতে এ সমান এক্স একটা চলক ধরে নিতে হয়। এই সেটের উপাদানগুলো হবে এক্স মানে হচ্ছে এক্স, কিন্তু এই 4টা সংখ্যাই বোঝাবে, 1 2 3 4 এই সবগুলো কি বোঝাবে। তো আমরা ধরে নিলাম যে এই চলকগুলো হলো এক্সের যে সেটের যে উপাদানগুলো হবে সেগুলো হলো এক্স। তো এই এক্সে তো তুমি বুঝবা না যে এক্স দিয়ে আমি কি লিখবো। এখন তোমাকে কিছু শর্ত দেওয়া হয়েছে যে উপাদান হলো এক্স, তারপর হলো আমরা আরেকটু ক্লিয়ার করি, এক্স বিলংস টু এন। দেখো, এই যে এই এন বলতে যে আমরা কিন্তু গত অধ্যায়ে আলোচনা করে আসছি যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এন হলো 1 2 3 4 এরকম চলতেই থাকবে। এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা কি বলতে পারি না যে এই সেটের যে উপাদান সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। আচ্ছা, এখন এইটুকু বললে তো ক্লিয়ার হবে না। স্বাভাবিক সংখ্যার মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা আছে। তাহলে আমি এই সেটের উপাদানগুলোকে 1 2 3 4 এইটাকে কিভাবে লিখব? আমরা তখন সেটা লিখব যে সাজ দ্যাট, এই যে দুইটা চিহ্ন ডটের মতো ব্যবহার করা, কোলনের মতো ব্যবহার করা হয়, এইটাকে বলা হয় সাজ দ্যাট। ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় যেন। মানে এরকম যে এক্স উপাদানগুলো, এই সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, যেন সেই স্বাভাবিক সংখ্যাগুলো যেন কেমন হয়, এইরকম যেন হয়। কেমন হয়? যে সেগুলো হয় যে এই যেন এক্স লেস দেন 5, এই দেখো এরকম করে বলা হয়ে গেল যে এই
এ সেটের উপাদান হবে এক্স, সেটা যা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হবে কতটুকু পর্যন্ত, এটা যেন 5-এর নিচে থাকে। দেখো 5 কিন্তু নাই এখানে, আমরা 5 নিতে পারি না, আমরা বললাম 5-এর নিচে। এইটা কি যদি এখন আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করতে আসি, তাহলে আমরা ধরে নেব যে কি বলা আছে, স্বাভাবিক সংখ্যা হবে। হ্যাঁ, আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি। তাহলে কতটুকু লিখবো আমরা? বলা হয়েছে বেশি যেও না, 5-এর কিন্তু নিচে স্বাভাবিক সংখ্যা, তবে 5-এর কিন্তু নিচে, 5-এর নিচে স্বাভাবিক সংখ্যা 4 পর্যন্ত আছে, তার বেশি কিন্তু নাই। এইটা হলো সেট গঠন পদ্ধতিতে আমরা দুটো জিনিস দেখলাম। একটা হলো সেট তালিকা পদ্ধতিতে সরাসরি এরকম উপাদানগুলো দেওয়া থাকবে, সেটা ABC দেওয়া থাক আর 1 2 3 দেওয়া থাক। আর সেট গঠন পদ্ধতি হলো যে কিছু শর্ত দেওয়া থাকবে। তারপরে আরও কিছু আরেকটা গঠন পদ্ধতি আমরা দেখি। ধরো যে আমরা B সমান আরেকটা সেট লিখতে যাচ্ছি, সেটা কি? B সমান বলা আছে সেই সেটের উপাদানগুলো হচ্ছে X। আচ্ছা, সেই X বিলংস টু বলা আছে, X বিলংস টু বলা আছে হচ্ছে তোমার হলো ধরো X বিলংস টু N, স্বাভাবিক সংখ্যা বলা আছে, যেন সেই Xটা যেন কীরকম হয়, যে Xটা যেন 5 থেকে বড় হয়, এই Xটা যেন 5 থেকে বড় হয়, এবং সেটা যেন আবার 10 থেকে ছোট হয়। এই দেখো, এই যে x বিলংস টু n, অর্থাৎ x স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে সেই উপাদানগুলো যেটা আমরা লিখব তালিকা পদ্ধতিতে, সেগুলো কিভাবে হবে, সেটা যেন এটা s এর মতো হয়ে গেল, যেন 5-এর থেকে বড় হয় এবং 10-এর থেকে যেন ছোট হয়। তোমরা জানো এই চিহ্নটা গত অধ্যায়ে আমরা আলোচনা করে এসেছি, যে এরকম খোলামুখ যেটা থাকবে সেটা বড় বুঝাবে, বড়, আর এই পাশে ছোট বুঝাবে। আর ইংরেজিতে বলা হয়, এই পাশে বলা হয় স্মলার আর এই পাশে গ্রেটার। তাহলে বলা হবে 5 স্মলার দ্যান x, অর্থাৎ 5 x এর চেয়ে ছোট। আর x যদি বলি আমরা x গ্রেটার দ্যান 5, অর্থাৎ x 5-এর থেকে বড় হবে এবং x স্মলার দ্যান 10, অর্থাৎ 10-এর থেকে ছোট হবে। 5-এর থেকে বড় এবং 10-এর থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা যদি আমরা লিখতে যাই তাহলে কি হবে? দেখো, সমান সমান আমরা যদি লিখতে চাই তাহলে কি হবে? 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, এবং 10 লেখা যাবে না, 10-এর ছোট বলা হয়েছে। দেখো, তাহলে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে আসতে পারি, আবার সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে আসতে পারি। তাহলে এই গেল হলো সেট গঠন পদ্ধতি কয় রকমের? 2 রকমের। তালিকা পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি 2 রকমের, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। এইটা হলো 2 প্রকার গেল বন্ধুরা। এরপর আমরা দেখব হচ্ছে সসীম সেট কয় প্রকার হতে পারে। একটা হচ্ছে সেট হচ্ছে সসীম সেট হতে পারে। আমরা সসীম সেট, দেখো সসীম সেট, সসীম সেটটা কি? যে সেটের উপাদান গণনা করা যায়, অর্থাৎ নির্দিষ্ট যে সেটের উপাদান গণনা করে বের করা যায়, নির্দিষ্ট বোঝায়, সেগুলো হচ্ছে সসীম সেট। যেমন যদি আমরা একটা এ সমান একটা সেট লিখি এরকম, যে 3 5 7 8 10 হয়ে গেল, তো আমরা কিন্তু এই সেটের উপাদান কয়টা আছে গুনতে পারবো। 1 2 3 4 5, 5টা উপাদান আছে। এইটা হচ্ছে সসীম সেট। এটাকে অনেক সময় শান্ত সেটও বলা হয়। তোমরা খেয়াল রাখবা, সসীম মানেই কিন্তু শান্ত সেট। সসীম সেট যা, শান্ত সেটও তাই। আর একটা কি আছে? অসীম সেট। বন্ধুরা, আর একটা হলো অসীম সেট। দেখো তো অসীম সেট কি হতে পারে? যদি বলা হয় সকল পূর্ণ সংখ্যার সেট, তাহলে কিন্তু সেটা একটা অসীম সেট হবে। কিভাবে? সেই সেটটা যদি আমরা বি দিয়ে প্রকাশ করি, সকল পূর্ণ সংখ্যার সেট, দেখো কিভাবে হয়। এরকম ডট ডট দিয়ে আমরা লিখলাম -4 -3 -2 -1, হ্যাঁ, এরকম লিখলাম। তারপরে হলো প্লাস অনে লেখার দরকার নাই, এখানে অন লিখলাম, তারও আগে শূন্য আছে, পূর্ণ সংখ্যা, শূন্য আছে, অন আছে, তারপর 2 আছে, এরকম চলতেই থাকবে। অর্থাৎ ধনাত্মক দিকে যেমন এর শেষ নাই, ঋণাত্মক দিকেও কিন্তু এর শেষ নাই। সেজন্য আমরা কয়েকটা ডট ডট দিয়ে বুঝাইছি যে এটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। এইটা অসীম সেট।
এই সেটের উপাদান কয়টা তোমরা এটা গুণে বের করতে পারবে না, আমরা কখনোই এই সেটের উপাদান গুণে বের করতে পারবো না। আরেকটা যদি বলি যে সকল স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে দেখো তো যদি আমরা সি সমান একটা সকল স্বাভাবিক সংখ্যার সেট বলি তাহলে কি হবে? স্বাভাবিক সংখ্যা তোমরা জানো, স্বাভাবিক সংখ্যা 1 2 অর্থাৎ শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা, যাকে আমরা এন দিয়ে বোঝাই আর কি। 3 4 এই দেখো এরকম যদি হয় সকল স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে সেটা কিন্তু একটি অসীম সেট, এর সীমানা নেই। এর সারা জীবন লিখতে থাকলেও আমরা এই উপাদান সংখ্যা লিখে শেষ করতে পারবো না, সেগুলো হচ্ছে অসীম সেট। বন্ধুরা আর একটা সেট আছে যাকে আমরা ফাঁকা সেট বলি, অর্থাৎ কোনো সেটের উপাদান যদি একদম একটা উপাদানও না থাকে সেটাকে আমরা ফাঁকা সেট বলবো। কি বলবো? ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট বলবো। কেন ফাঁকা সেট বলবো কেন? ধরো কোনো একটা ঝুড়ি ভর্তি আম ছিল, আমগুলো সবই আমরা খাই শেষ করে ফেলেছি, অথবা আমগুলো আমরা অন্য একটা ঝুড়িতে ঢেলে ঝুড়িটাকে শূন্য করে ফেলেছি, ঝুড়ির মধ্যে কিচ্ছু নেই, কিন্তু ওটাও একটা ঝুড়ি, তো ওটাও একটা সেট। ধরো ঝুড়িটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম আটকানো ছিল, এরকম যদি আমরা মনে করি, কিন্তু তার মধ্যে কিচ্ছু নেই, সেই ফাঁকা সেটকে আমরা এইরকমভাবে প্রকাশ করি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিচ্ছু দেই না, এটা হচ্ছে ফাঁকা সেট। অনেক সময় আবার এইরকম একটা চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করি, তো আমরা এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, কিন্তু কখনো যেন কেউ ভুল করে এরকম না করো, তাহলে কিন্তু হবে না। এরকম করলে কিন্তু সেটা ফাঁকা সেট হবে না, কারণ এইটা হলো সেটের একটা সেট প্রকাশের একটা নিয়ম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে যদি কিছু থাকে তাহলে উপাদান হয়ে যাবে, সেটা যাই থাকুক, শূন্য থাকুক, ফাঁকা থাকুক, গাছের পাতা থাকুক, যা থাকুক, সেটা একটা উপাদান হয়ে যাবে। কাজেই এভাবে কিন্তু ফাঁকা সেট বোঝানো যাবে না। ফাঁকা সেট বোঝানোর সঠিক নিয়ম হচ্ছে হয় আমরা এইভাবে দিব, দুটো সেকেন্ড ব্র্যাকেট দিব, না হলে এই চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, ফাঁকা সেট কিন্তু সকল সেটেরই উপসেট, সকল সেটেরই উপসেট হলো ফাঁকা সেট। আমরা একটু পরে এটা নিয়ে আরেকটু আলোচনা করব। তারপরে আমরা দেখব হচ্ছে সার্বিক সেট। বন্ধুরা সার্বিক সেট কাকে বলা হয়? সার্বিক সেট আমরা একটু এটা মুছে দেই। সার্বিক সেট কাকে বলা হয়? ধরো আমরা লিখলাম সার্বিক সেট সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়। সার্বিক সেট বোঝাতে ইউ বোঝানো হয়, ইউ অর্থাৎ ইউনিভার্সাল, ইউনিভার্সাল সেট। এই সার্বিক সেট বলতে ইউনিভার্সাল সেট বোঝানো হয় এবং এটা ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইংরেজি অক্ষরের ইউ, ওই ইউনিভার্সালের প্রথমটাই মনে করতে পারো, সেটা প্রকাশ করা হয়। ধরো আমরা একটা সেট লিখলাম যে এ সমান লিখলাম 1 2 3 4 5 6 7 8 থাক এরকম। আমরা বি সমান আরেকটি সেট লিখলাম, সেটা হচ্ছে 3 5 6। আমরা যদি সি সমান আরেকটি সেট লিখি যে 6 7 8। আচ্ছা, এখন তাহলে সার্বিক সেট কাকে বলবো আমরা? আলোচনাধীন সকল সেট যদি কোনো একটি সেটের আলোচনাধীন সকল সেটের উপাদান, এই যে আমরা বি আর সি যদি মনে করি, বি আর সি এই সেটের উপাদান যদি নির্দিষ্ট কোনো সেটের মধ্যে থাকে, তাহলে ওই বি আর সি অর্থাৎ ওই সেটগুলোর সাপেক্ষে সেই সেটটিকে সার্বিক সেট বলা হয়। অর্থাৎ দেখো এই বি এর উপাদান 3 5 6 আছে, কিন্তু 3 5 এই 6 আছে কিন্তু এর মধ্যে। আবার সি সেটের উপাদান দেখো তো 6 7 8, এ দেখো 6 7 8 এর মধ্যে আছে। অর্থাৎ আলোচনাধীন প্রত্যেকটি সেটের উপাদান যদি কোনো সেটের মধ্যে থাকে, তাহলে আমরা সেই সেটটাকে বলি সার্বিক সেট, সেই সেটটাকে বলি আমরা সার্বিক সেট। আচ্ছা, এবং ওই আলোচনাধীন সেটগুলোকে বলি আমরা উপসেট। অর্থাৎ এই সেটের উপাদানগুলো যদি সার্বিক সেটের মধ্যে থাকে, তাহলে আমরা সেই সেটগুলোকে বলবো উপসেট। উপসেট বোঝাতে কিন্তু এইটা ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা যদি বি লিখি, বি কিন্তু এর উপসেট, অর্থাৎ বি এর সবগুলো উপাদান যদি এর মধ্যে থাকে, তাহলে আমরা বি কে এর উপসেট বলবো। সি এর সবগুলো উপাদান যদি আমরা এর মধ্যে দেখতে পাই, তাহলে আমরা সি কেও এর উপসেট বলতে পারবো। সেই উপসেট বোঝাতে কি একটা চিহ্ন ব্যবহার করা হয় তোমরা জানো, সেটা হচ্ছে আমরা লিখবো বি বি এইরকম, এই নিচে একটা চিহ্ন থাকে, এরকম থাকবে, নিচে একটা সমান চিহ্নের মতো থাকবে, এটা হচ্ছে উপসেট। এখানে লিখবো আমরা বি সাবসেট। উপসেটকে
ইংরেজিতে সাবসেট বলা হয়। আমরা সাধারণত বেশি বলে অভ্যস্ত বি সাবসেট অফ এ, অথবা আমরা বলি সি সাবসেট অফ, এরকম একটা চিহ্ন দিবা, সাবসেট অফ এ, অর্থাৎ বি সাবসেট অফ এ আর হলো সি সাবসেট অফ এ, অর্থাৎ এ সিও এর উপসেট, বিও এর উপসেট। এই চিহ্নটা বলতে তাহলে তোমরা জানলে যে এই চিহ্নটা বলতে উপসেট বলা হয়। উপসেট বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। আর আরেকটি এরকম চিহ্ন আছে, সেটা হচ্ছে শুধু এরকম একটা চিহ্ন আছে, এরকম চিহ্ন আছে, সেটাকে প্রকৃত উপসেট বলা হয়। প্রকৃত উপসেট বলা হয়। বন্ধুরা, প্রকৃত উপসেট কি আমরা একটু আলোচনা করি। প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেটটা হলো যে সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদান অন্তত একটা কম থাকতে হবে, তাকে আমরা, যদি এরকম হয় তখন আমরা তাকে প্রকৃত উপসেট বলতে পারবো। অর্থাৎ কমপক্ষে যেন একটা উপাদান কম থাকে। যদি একটা উপাদান কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই সেটগুলোকে কিন্তু আমরা এই একই সাথে এ সেটের উপসেটও বলতে পারি। সিকে কিন্তু আমরা এরকম উপসেট এও বলতে পারি, আবার বিকে কিন্তু আমরা উপসেট এও বলতে পারি। কারণ দেখো যে বি সেটের মধ্যে উপাদান অনেক কম আছে, একটা কম থাকলেই চলতো, অথচ অনেকগুলো উপাদানই কম আছে। সমান যদি হয় তাহলে তাকে আমরা প্রকৃত উপসেট বলতে পারবো না, উপসেট বলতে পারবো। কারণ এই যে একটা সমান চিহ্ন, একটা সমানের মতো চিহ্নও কিন্তু এখানে আছে। এটা থাকার কারণে আমরা কোনো সেটের উপাদান যদি সমান হয়, দুটি সেটের মধ্যে উপাদান যদি সমান হয়, তাহলে একটিকে আরেকটির সাবসেট আমরা উপসেট বলতে পারবো। অর্থাৎ এ সমান যদি ধরো 3, 5, 6 হয়, আর বি সমান যদি ধরো এরকম আছে যে 5, 3, 6 এলোমেলো করে বলা আছে, তাতেও সমস্যা নাই। এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারবো কি যে এ সাবসেট অফ বি, আবার বি সাবসেট অফ এ বলতে পারবো আমরা, কিন্তু প্রপার বলতে পারবো না। প্রকৃত সাবসেট বলতে পারবো। প্রকৃত সাবসেট বলতে গেলে দুটো সেটের মধ্যে একটা উপাদান কম থাকতে হবে। কম যদি না থাকে তাহলে আমরা প্রপার বলতে পারবো না। তাহলে আমরা বন্ধুরা উপসেট বুঝলাম। আর প্রকৃত উপসেট বলতে বোঝায় যে ওই সেটের মধ্যে সার্বিক সেট থেকে একটা উপাদান, কমপক্ষে একটা উপাদান অবশ্যই কম থাকতে হবে। যদি সেরকম থাকে তাহলে আমরা তাকে বলবো প্রকৃত উপসেট, প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। তারপরে বন্ধুরা এরপর আসলো পূরক সেট। দেখো আরেকটি টার্ম পাবো তোমরা, পূরক সেটটা কি? পূরক সেটকে অনেক সময় কি বলা হয়? ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট সেট। অনেক সময় প্রাইম সেটও বলা হয়। প্রাইম সেটা কি? সেটা হচ্ছে ধরো আমরা একটা সার্বিক সেট লিখলাম, ইউ সমান 1, 2, 3, 4, 5 এরকম ধরো। আর আমরা লিখলাম এ সমান একটা সেট, আর একটা লিখলাম, সেটা হচ্ছে যে 3, 4, 5 একটা এ সেট লিখলাম। এখন এই পূরক সেট কোনটা, অর্থাৎ এর পূরক সেট কোনটা? সেটা হচ্ছে সার্বিক সেট থেকে এই এ সেট উপাদানগুলো সবগুলো বাদ দিলে যা থাকবে সেইটা হবে এই এ সেটের পূরক সেট। আমি আবারও বলছি, সার্বিক সেট থেকে এই এ সেটের উপাদানগুলো সবগুলো বাদ দিলে যা থাকবে সেটা হলো এই এ সেটের পূরক সেট। সেটা প্রকাশ করা হয় এ প্রাইম দিয়ে, এরকম চিহ্ন দেওয়া হয়, আমরা প্রাইম বলি, এ প্রাইম। তাহলে এ প্রাইম সমান কি বললাম আমরা এতক্ষণ? যে এই সার্বিক সেট বিয়োগ এই এ সেট, সার্বিক সেট বিয়োগ এ সেট। দেখো তো কি হয়? আমরা যদি এখানে একটু বিয়োগ করি, এখানে না, আমরা নিচে বিয়োগ করি। আমরা সার্বিক সেট এখানে লিখলাম যে 1, 2, 3, 4, 5 এই হলো সার্বিক সেট। আমরা বিয়োগ দেব হলো এ সেট। এ সেট কি আছে দেখো তো? 3, 4, 5। এখন দেখো তো, যদি আমরা এই উপাদানগুলো বাদ দেই, এই 5 বাদ গেল, এই 5 বাদ গেল, এই 4 বাদ গেল, 4 বাদ গেল, 3 বাদ গেল, আর হলো 3 বাদ গেল। তাহলে প্রাইম সমান কি দাঁড়ালো? এ প্রাইম সমান দাঁড়ালো হচ্ছে 1 এবং 2। এইটা দাঁড়ালো হচ্ছে এ প্রাইম। এরকম চিহ্ন থাকবে। এ প্রাইম বলতে বোঝানো হলো যে সার্বিক সেট থেকে এ সেটের সমস্ত উপাদান বাদ দিলে
যেটা হবে সেটা হচ্ছে এ প্রাইম। দেখো যে এ প্রাইমের যে উপাদান সেটা কিন্তু এ সেটের মধ্যে থাকবে না। এ সেটের উপাদান এ প্রাইম সেটের উপাদান কিন্তু এই এ সেটের মধ্যে থাকবে না, কারণ আমরা বাদ দিয়ে ফেলছি, তো থাকবে কোত্থেকে? সার্বিক সেট থেকে সবটুকু বাদ দিয়ে যেটা সার্বিক সেটে যেটুকু বাদছে সেটা হচ্ছে প্রাইম সেট, পূরক সেট। আচ্ছা, আরেকটা টার্ম তোমরা দেখবে সেটা হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট দেখো তো বন্ধুরা, সংযোগ সেট কাকে বলা হয়? সংযোগ সেট, সংযোগ সংযোগ সেট, সংযোগ সেট, সংযোগ সেট হচ্ছে ইউনিয়ন বলা হয়, অর্থাৎ দুটি সেটের ইউনিয়ন। সংযোগ তোমরা জানো যে দুটি জিনিস জোড়া দেওয়াকে সংযোগ বলা হয়। তাহলে ধরো এ সমান যদি একটা সেট হয় যে 0 1 2 5 এরকম যদি হয়, আর বি সমান যদি আরেকটি সেট হয় যে সেটা আছে হলো ধরো 3 4 5 এরকম যদি হয়, তাহলে এই যে সংযোগ চিহ্ন সংযোগ বোঝাতে এইটা ব্যবহার হয়, কাপের মতো। এই দেখো উল্ট কাপের মতো এরকম সংযোগ। তাহলে আমরা লিখি কিভাবে? এ ইউনিয়ন, এটাকে ইউনিয়নও বলা হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি সমান কি হবে? আমরা আগে এ সেটটা লিখব। দেখো এ সেটটা লিখব 0, তারপর হচ্ছে 1 2 আর আছে কত 5, এটা লিখব। আর এখানটা ইউনিয়ন চিহ্ন দিব, দিয়ে আমরা কি লিখব? ওই পাশে বি সেটটা লিখব 3 4 দেখো 5, এটা হচ্ছে বি সেট। এখন ইউনিয়ন বলতে তোমরা বুঝবা, ইউনিয়ন বলতে এক কথায় বুঝবা যে লসাগু এর মতো। লসাগু মানে কি? লসাগু আমরা বীজগণিতে লসাগু দেখেছি যে কমন উপাদানটা আমরা লিখি এবং আনকমন উপাদানটাও লিখি। তবে কমন উপাদান দুই সেটে থাকলে সেটা আমরা একবার লিখব। যেমন দেখো 3 কমন উপাদান এখানে অবশ্য নেই, না থাকলে কি করব? কমন না থাকলে সবগুলো আমরা লিখবো। যদি কমন থাকে, ধরো আমরা কিছু কমন বানাই, এখানে ধরো আমরা এটা এখানে 2 দিলাম, আমরা 2 দিলাম একটু কমন বোঝানোর জন্য। তাহলে দেখো তো এখানে 2 কমন আছে, তাহলে আমরা সেই সংযোগটা কিভাবে লিখব? যেটা কমন নেই, ধরো 0 এখানে আছে ওখানে নেই, সেটাও লিখব। তারপরে অন এখানে আছে ওখানে নেই, অন লিখলাম। দেখো 2 দুই জায়গায় আছে, দুই জায়গায় আছে জন্য আমরা একবার লিখবো, দুইবার কিন্তু লিখবো না। এই 2 লিখলাম। তারপরে দেখো 4 আছে ওই সেটে, এই 4 দিলাম। আবার দেখো 5 এখানেও আছে এখানেও আছে, আমরা এই 5 দিলাম। এই হয়ে গেল এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি। আমরা দুটি সেটের সাথে সংযোগ ঘটাবো। তোমরা ভুলে যাবা না, মনে রাখবা যে কমন উপাদানগুলোও লিখবো এবং দুটি সেটের মধ্যে যেগুলো কমন থাকবে না সেগুলোকেও লিখবো। সেটা হলো সেটের সংযোগ। এবার আমরা দেখব হচ্ছে সেটের সংযোগ দেখলাম, সেটের এখন আমরা দেখব সেট দেখব। দুটি সেটের মধ্যে ছেদ যেটাকে বলা হয়। বন্ধু দেখো ছেদ বোঝানো হয় এটা দিয়ে, আমি বলি সেট বা সেটের ছেদ যেভাবে বলো, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন। আমরা কিন্তু যেমন সংযোগ সেটের প্রতীকটা এরকম দেখেছিলাম, সংযোগ সেটের প্রতীক এরকম, আর এখানকার ছেদের প্রতীকটা হবে ঠিক উল্টা, এর উল্টা। ধরো কাপটাকে উল্টা করে দিছো, এই কাপটা এরকম ছিল, এরকম তো আমরা কাপ এখানে বানিয়ে দেই। দেখো কাপ বানিয়ে দিলাম, সেই কাপটা এখানে কি হলো, এই উল্টাই দিছি এরকম। ধরো তো আমরা এইটুকু দিব না, একটু বোঝানোর জন্য দিলাম যে এরকম হবে। তাহলে ধরো আমরা যদি মনে করি এই একটা সেট ছিল এরকম যে 1 2 3 4 এরকম যদি থাকে, আর বি আরেকটি সেট যদি থাকে এরকম যে 2 আর হলো 3 যদি হয়, এরকম যদি হয়, তাহলে দেখো তো তাহলে আমরা কিভাবে লিখব? এ আর কি ওই চিহ্নটা কীরকম হবে? সেটের ইন্টারসেকশন আমরা পড়বো এ ইন্টারসেকশন বি, চিহ্নটা এরকম হবে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এইরকমভাবে আমরা পড়ব। এ ইন্টারসেকশন বি কীরকম হবে? এটা হচ্ছে গসাগুয়ের মতো। সংযোগের ক্ষেত্রে আমরা বলেছিলাম লসাগু, এটা মনে করবে গসাগুয়ের মতো। শুধু কমন যে উপাদানটা থাকবে আমরা শুধু সেটাই লিখব, কমন ছাড়া, কমনের বাইরে যা আসতে আমরা লিখব না। আচ্ছা,
তাহলে দেখি আমরা আগে এই দুটি সেট বসিয়ে দেই, যে এখানে হচ্ছে এ সেট ছিল হচ্ছে 1 2 3 4 এরকম ছিল, আর ওইখানে ওই চিহ্নটা যদি আমরা এইভাবে দিয়ে দেই, এইভাবে এই ইন্টারসেকশন দিয়ে দিলাম, এই উল্টা কাপের উল্টা চিহ্নটা যেটা আর কি, এটাকে যদি দেই তাহলে আমরা ওখানে লিখলাম হলো 2 আছে আর 3 আছে। বন্ধুরা 2 আছে আর 3 আছে। এখন আমরা দেখো কমন যা আমরা সেই উপাদানটা লিখব, যা যেগুলো কমন আছে। 1 এই সেটে আছে, এই সেটে নাই। 2 এই সেটে আছে, এই সেটে আছে, আমরা 2 নিলাম। 3 এই সেটে আছে, এই সেটে আছে, আমরা এই 3 নিলাম। 4 এখানে আছে কিন্তু ওখানে নাই, আমরা নিব না। তাহলে আমাদের দেখো কমন উপাদানটা নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে সেট, অর্থাৎ এ আর বি সেটের মধ্যে কমন। আর যদি কখন কমন উপাদান না থাকে, দুটা সেটের মধ্যে যদি কমন উপাদান না থাকে, তাকে বলা হয় নিঃছেদ সেট। কি বলা হয়? তাকে বলা হয় নিঃছেদ। এই নিঃছেদ সেট বলা হয়। কমন তো সব সময় থাকবে না, নাও তো থাকতে পারে, সেটাকে বলা হয় নিঃছেদ সেট। সেটা কীরকম? ধরো আমরা ধরো এ সমান মনে করলাম 1 2 3, আর হচ্ছে বি সমান ধরে নিলাম যে 5 6, এরকম যদি হয় তাহলে দেখো তো এই এ ইন্টারসেকশন অর্থাৎ দুটি সেটের মধ্যে সেট কি হবে? কমন উপাদান। কোনো কমন উপাদান নাই। কমন উপাদান না থাকলে সেটা ফাঁকা সেট হয়, সেটা ফাঁকা সেট হয়। এভাবে আমি লিখে রাখতে পারি, অথবা আমরা এরকমভাবে লিখে রাখতে পারি। এইটা হলো নিঃছেদ সেটের ঘটনা। অর্থাৎ দুটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে আমরা তাকে নিঃছেদ সেট বলবো। বন্ধুরা আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট কি? চলো আমরা একটু দেখি যে শক্তি সেট কি। শক্তি সেট আমরা একটু দেখব। শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট বলা হয়। এটাকে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট আসলে কি বন্ধুরা? একটি সেটের যতগুলো উপসেট হতে পারে, সেইগুলো কি বলা হয় হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। চলো আমরা একটু উদাহরণ দিয়ে দেখি অল্প করে। সে হচ্ছে এ সমান যদি একটি সেট আমরা লিখি যে 1 2 3, তাহলে দেখো তো এই উপসেট বলতে আসলে বোঝায়, তোমাদের আরেকটু ইয়েতে যাই। উপসেট বলতে বোঝায় যে আমরা এই সংখ্যাগুলোকে আমরা কতভাবে লিখতে পারি। দেখো আমরা কতভাবে লিখতে পারি। দেখো প্রথমে আমরা 3টাই লিখতে পারি, 1 2 3 এরকম লিখতে পারি। তারপর লিখতে পারি হচ্ছে আমরা একটা করে দিতে পারি, যে 1 লিখলাম, একবার লিখলাম, তারপরে ধরো 2 লিখলাম, তারপরে ধরো 3 লিখলাম, তারপরে ধরো 1 আর 3 একবার লিখলাম, 1 3। হ্যাঁ, একটা সেট হলো। আর কি হতে পারে? 2 3 লিখতে পারি আমরা 2 আর 3, 2 আর 3 লিখতে পারি এটা। এবং ফাঁকা সেট লিখবো একটা হলো ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা কেন? অনেকেরই প্রশ্ন জায়গায় আমার ফাঁকা সেট টেনে নিয়ে আসবো কেন? উপসেট তখনই হবে যদি এই সেটের কোনো উপাদান এর মধ্যে থাকে, তাহলে উপসেট হবে। তো ফাঁকা সেটের তো কোনো উপাদানই নাই, তাহলে এর মধ্যে না থাকার কি আছে? যদি এমন হতো যে ফাঁকা সেটের উপাদান এখানে 7, ফাঁকা সেটের উপাদান 7 যা এর মধ্যে নেই, তাহলে তো উপসেট হতো না। ফাঁকা সেট তো নিজেই ফাঁকা সেট। ফাঁকা বলতে ফাঁকা কিছুই নাই। সেই জন্য মনে রাখবো তোমরা, ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে দেখো তো উপসেট কয়টা হলো আমাদের? 1 2 3 4 5, কোথায়? 8টা হওয়ার কথা। 1 2 3 4 5 6 7, 7 7 7 7, 1 2 1 3 1 2 লিখিনি আমরা। আমাদের আরেকটা কথা হবে 1 2 হবে। এখানে হবে ধরো 1 2, প্রথমে আমরা এইটা নিলাম, তারপরে 1-এর সাথে 3 নিলাম, ধরো 1-এর সাথে 3 নিলাম, তাহলে 1-এর সাথে একবার 2 নিলাম, 1-এর সাথে একবার 3 নিলাম, আর কে থাকলো?
2 এর সাথে 3 থাকলো, 2 এর সাথে 3 থাকলো। তো এখন গুণ তো কয়টা হয় বন্ধুরা? 1 2 3 4 5 6 7 8, 8টা হলো। তাহলে এই যে এই এ সেটের যে উপাদানগুলো হলো সেগুলো হচ্ছে এ সেটের শক্তি সেট। অর্থাৎ একে লেখা হয় পাওয়ার অফ এ, এইভাবে লেখা হয় বন্ধুরা। পাওয়ার অফ এ সমান আমরা এইগুলো তুলে দিব যে এইগুলো হচ্ছে পাওয়ার সেট। আর যদি পাওয়ার সেটের উপাদান আমরা বলি তাহলে আমরা গুনবো যে কয়টা আছে। পাওয়ার অফ এ সমান উপাদান সংখ্যা কয়টা আছে বা কয়টা সেট আছে। পাওয়ার সেটের কয়টা হয়? তাহলে 8টা হলো। দেখো 8টা হলো কিন্তু। তাহলে পাওয়ার অফ এ সমান কি হলো? 8 হলো। 8কে কিন্তু আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। 2কে কিউব করলে কিন্তু 8 হয়। তার মানে কি দাঁড়ালো? যে তোমাদের পরীক্ষায় যদি দেওয়া থাকে যে একটি সেটের উপাদান সংখ্যা 3, তাহলে এর উপসেট সংখ্যা কত হবে? তোমরা কি করে বের করবা? তোমরা 2 এর উপরে ওই উপাদান সংখ্যাটা সূচক হিসেবে বসায় দিবা, তাহলেই হবে। দেখো তো, যদি এই সেটের উপাদান 2টা থাকতো তাহলে কি হতো? দেখো তো, আর যদি এ সমান এরকম থাকতো যে 2টা সেট আছে, 2টা উপাদান আছে, ধরো এ আছে আর হলো বি আছে, তাহলে কি হতো? আমরা কিভাবে এর উপসেট বানাতাম? দেখো তো, এর উপসেট বানাতাম প্রথমে ধরো এ লিখলাম, সরি একটাতে কোনো কমা দিতে হয় না, তারপরে বি একটা লিখলাম। আচ্ছা, তারপরে কি হয় দেখো, এ বি একটা হয়, এ বি একটা হয়, আর কি হয় দেখো তো, আর হলো ফাঁকা সেট হয় একটা। উপাদান কয়টা হয় দেখো তো? 1 2 3 4। তাহলে এখানে পাওয়ার অফ এ হবে, কিন্তু পাওয়ার অফ এ হবে সমান হচ্ছে কত? 4। তার মানে কি 2 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু 4 পাওয়া যায়। তাহলে এখানেও দেখো যে এখানে 2 এর উপরে এই সেটের উপাদান সংখ্যা বসিয়ে দিলে কিন্তু শক্তি সেট বা পাওয়ার সেট বা উপসেট পাওয়া যায়। তোমাদের পরীক্ষায় অনেক সময় বলে যে কোনো একটি সেটের উপাদান সংখ্যা হলো 7, তাহলে ওই সেটের উপসেট সংখ্যা কত হবে? ওই সেটের উপসেট সংখ্যা 2 এর উপরে এরকম 7 দিবা। তো 2কে 7 বার গুণ করলে যা হবে আমরা জানি কত হয়, 2 গুণন 2 গুণন 2 3 বার, গুণন 2 গুণন 2 গুণন 2 কয়বার? 6 বার হয়েছে। আর একটা গুণন 2 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64, 64 দুগুণে 128, অর্থাৎ 128টা উপসেট হবে। হচ্ছে এই যদি কোনো সেটের উপাদান সংখ্যা হচ্ছে 7 হয়, আমরা 2 এর উপরে সেই 7 বসিয়ে দেব। যদি n হয়, n সংখ্যক, যে আমরা 2টা দেখলাম, 3টা দেখলাম, 7টা দেখলাম, যদি n সংখ্যক হয় তাহলে 2 এর উপরে আমরা সেই n সংখ্যক এইটা বসিয়ে দিব। অর্থাৎ কোনো সেটের উপসেট বের করার বুদ্ধি কিন্তু, ফর্মুলা কিন্তু হচ্ছে এটা যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এইটা। আচ্ছা দেখো তো, তাহলে আমরা উপসেট বের করতে পারলাম হচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে। কিন্তু যদি প্রকৃত উপসেট আমরা বের করি তাহলে কয়টা হবে দেখো তো? এখানে দেখো তো, এই ফাঁকা সেট কিন্তু এর প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট, কারণ দেখো একটা উপাদান কম আছে, এটাও প্রকৃত উপসেট, একটা উপাদান কম আছে, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। কিন্তু আমরা এইটাকে কিন্তু আমরা প্রকৃত উপসেট বলবো না, কারণ দেখো এখানে যতগুলো উপাদান আছে এখানেও ততগুলো উপাদান আছে। তাহলে কোনো সেটের যদি উপাদান সংখ্যা দেওয়া থাকে, ধরো কোনো সেটের উপাদান সংখ্যা 3 দেওয়া আছে, তাহলে তার উপসেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে 8, 8টি হবে। কিন্তু দেখো প্রকৃত উপসেট কয়টা হলো? 8-এর মধ্যে কিন্তু একটা বাদ গেল, এটা বাদ গেলে তাহলে কিন্তু 7টা হলো। সেই ক্ষেত্রে প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কিন্তু হবে। তোমরা সবসময় মনে রাখবা n হচ্ছে স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকবে, সেটা 3 4 5 6 7 8 যাই দেওয়া থাক, তোমরা প্রকৃত বের করতে হলে একটা কম হবে, আর টোটাল উপসেটটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর উপরে ওই সেটের উপাদান সংখ্যা বসায় দিবা, তাহলে তার উপসেট বের হয়ে যাবে। আর তার থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে প্রকৃত উপসেট বের হয়ে যাবে, যে প্রকৃত কয়টা আছে। প্রকৃত সবসময় একটা কম থাকে, কারণ সমান সমান যদি হয় তাহলে সেটাকে আমরা উপসেট বলতে পারি না। বন্ধুরা, এইগুলো আমরা শক্তি সেট দেখলাম, উপসেট দেখলাম। এবার আমরা একটু দেখব যে কার্তেশীয় গুণজ অথবা ক্রমজোড় বলতে কি বোঝায়। আমরা ক্রমজোড় বলতে কি বোঝায়,
আমরা আলোচনা বড় করব না, আমরা ক্রোমোজোরটা দিয়ে আর একটু ভেন চিত্র নিয়ে কথা বলে আমরা শেষ করব। দেখো ক্রোমোজোর, ক্রোমোজোর বলতে কি বোঝায়? ক্রোমোজোর ধরো একটা সেট এ সমান দেওয়া আছে, ধরো 0 আর হচ্ছে 2 এরকম দেওয়া আছে, আর বি সমান দেওয়া আছে হলো ধরো 1 এবং 3 এরকম দেওয়া আছে, কথার কথা। আচ্ছা, এরকম যদি হয় তাহলে সেই ক্রোমোজোর বলতে আমরা কি বুঝবো? ক্রোমোজোরগুলো বলতে বোঝাবে যে দুটি সেটের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান নিয়ে যে সেটগুলো হবে, যে সেটগুলো তৈরি করা হবে, অর্থাৎ একে লেখা হয় হচ্ছে এ ক্রস বি, এরকমভাবে এই সেট ক্রোমোজোরগুলো নির্ণয় করা হয়। অর্থাৎ এ ক্রস বি সমান কী হতে পারে? দেখো তো, আমরা লিখলাম এ সেটকে আগে লিখলাম 0 এই 2, আর ক্রস দিব আমরা বি সেটকে কী লিখবো? 1 এবং 3। আচ্ছা, এটাকে কিভাবে বানাবো আমরা? এই সেটের প্রথম উপাদানের সাথে বি সেটের উপাদানগুলোকে নিয়ে আমরা লিখব, তবে জোড়ায় জোড়ায়, দুটি করে জোড়া। সেই জোড়ার জন্য একটা ক্রম থাকে। দেখো 0 একটা হবে, আর হচ্ছে এখানে অন হবে। ক্রোমোজোর কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, এরকম করা হয়। আচ্ছা, তারপর আরেকটা কী হবে? 0-র সাথে তুমি অন নিছো, এবার 3 নাও, তাহলে 0 এই 3 একটা নিলা। এরপর 2 এর সাথে তুমি অন নাও, তাহলে 2 এর সাথে অন নিলে একবার হলো একটা, এবার 2 এর সাথে 3 নাও, তাহলে 2 এর সাথে 3 নিলা, এই হলো একটা, সরি ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন এইটাকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট, অর্থাৎ দুটি সেটের ক্রোমোজোর সমূহকে নিয়ে যে সেট হয় সেগুলোকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। আমরা দুটো জিনিস জানলাম, ক্রোমোজোর জানলাম, একই সাথে আমরা কার্তেশীয় গুণজ সেটও জানলাম। ক্রোমোজোরটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্রোমোজোরটা এই এ গুণন বি কিন্তু এরকম হলো, যদি আমরা বি গুণন এ এইটা ক্রস বের করতে বলা হয় তাহলে কি হবে দেখো তো? তাহলে আমরা আগে কিন্তু বি সেট লিখবো, আমরা আগে লিখব বি সেট 1, 3 এটা লিখবো, তারপরে ক্রস দিব হচ্ছে এ সেট লিখবো। কি আছে এ সেট? 0, 2 এরকম আছে কিন্তু। এখন দেখো ক্রোমোজোর যদি বানাই তাহলে 1 এর সাথে একবার 0 আসবে, এই 0 আসবে, এই একটা হলো, তারপর 1 এর সাথে 2 আসবে, এই একটা হলো, তারপরে হচ্ছে 3 এর সাথে 0 আসবে, 3 এর সাথে 0 আসবে, এই একটা হলো, তারপরে 3 এর সাথে 2 আসবে, 3 এর সাথে 2 আসবে, এই একটা হলো। এই হলো ক্রোমোজোর কার্তেশীয় গুণজ সেট, অর্থাৎ ক্রোমোজোর নিয়ে যে সেট হয়। ক্রোমোজোরটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো কোনো পরীক্ষায় লিপি হলো প্রথম, লিপি এবং যদি আমরা লিপি এবং লুনা মনে করি, লুনা যারা প্রথম হয়েছে, এ হয়েছে দ্বিতীয়। আচ্ছা, তাহলে আমরা যদি সেই প্রথম আর দ্বিতীয়, তাহলে আমরা লিখব প্রথম অনুপাত দ্বিতীয়। এই ক্রম কিন্তু অবশ্যই উল্লেখ করতে, প্রথম কিন্তু আমরা লুনাকে আনতে পারি না। প্রথম আমাদের এখানে লিপি লিখতে হবে, লিপি, তারপরে হচ্ছে এখানে যদি কমা দিয়ে আমরা দিই, এখানে কমাও দিতে পারি আমরা, এরকম বুঝলাম যে এখানে হবে লুনা, অর্থাৎ লুনা দ্বিতীয় হয়েছিল, লিপি প্রথম হয়েছিল। কিন্তু যদি আমরা এটা লিখতে গিয়ে এখানেই লুনাকে লিখি তাহলে লুনার প্রথম হয়, লুনা তো প্রথম হয়নি, লুনার দ্বিতীয় হয়েছিল। এই জন্য ক্রোমোজোরটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা কার্তেশীয় গুণজ দেখলাম, আমরা ক্রোমোজোর দেখলাম, এখন আমরা একটু ভেন চিত্র নিয়ে কথা বলবো। জন ভেন এই মানে কিছু জ্যামিতিক চিত্রের সাহায্যে সেটকে প্রকাশ করেছেন। বিখ্যাত গণিতবিদ জন ভেন, তার নাম অনুসারেই আসলে এটাকে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম বলা হয়। কি বলা হয়? ভেন চিত্র বা এটাকে কি বলা হয়? ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম বলা হয়। সেটা কীরকম? দেখো এখানে যদি আমরা এরকম একটি সেট মনে করি,
এইটা হলো একটি সেট। আচ্ছা, আরেকটি সেট যদি আমরা এরকম মনে করি যে এইরকম একটা সেট যদি আমরা মনে করি, আর এই দুইটা সেট, এই সেটটা যদি এ হয় আর এই সেটটা যদি বি হয়, আর এই দুইটা সেটই যদি কোনো একটি সেটের উপসেট হয়ে থাকে, ধরো কোনো একটি সেটের উপসেট, সেটাকে আমরা ইউ মনে করলাম, তাহলে দেখো এই পুরোটুকু অর্থাৎ এই আয়তকার ক্ষেত্রের মধ্যে যা আছে সব হচ্ছে ইউ। ধরো ইউ সমান আমরা যদি ব্র্যাকেটে আমরা একটা সেট বলেই দিয়ে থাকি যে 1 2 3 4 5 6 এরকম হচ্ছে উপাদানগুলো আছে। আর যদি আমরা এ সেটের উপাদান বলে থাকি এরকম যে 1 2 3 এরকম যদি বলে থাকি, আচ্ছা, আর বি সেটের উপাদান যদি আমরা বলে থাকি এরকম, কি বলবো, বি সেটের উপাদান বলবো হচ্ছে 3 4 5 ধরো 6 হলো, এরকম যদি হয়ে থাকে, তাহলে দেখো তো সেটগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব। আমরা প্রকাশ করব এই যে এই অংশটুকু আছে, যে এই অংশটুকু যে আছে, এই অংশটুকু হচ্ছে দেখো দুইটা সেটের কমন উপাদান। আমরা এক সময় অনেকে একজনের সাথে একজন হাত ধরে নেই ভাবে, তাহলে এই ধর আছে এই সেট আর এই সেট, যে অংশটুকু আছে সেটা হচ্ছে কমন উপাদান। তাহলে দেখো তো এই দুটি সেটের মধ্যে কমন উপাদান কি আছে, এখানে দুটি সেটের মধ্যে কিন্তু কমন উপাদান আছে হচ্ছে শুধুমাত্র 3, তাহলে এইখানে বসবে হচ্ছে 3 বসলো, দেখো। আর এই কমন উপাদানকে বলা হয় এইভাবে, এইটাকে বলা হয় হচ্ছে এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেক্ট বি যেভাবে বলো, অর্থাৎ এইটা হচ্ছে কমন। আমি একটু আগে আমরা আলোচনা করে আসছি যে দুটি সেটের যে কমন উপাদান সেটাকে এইটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এই এ সেটের উপাদান কি কি ছিল দেখো তো, 1 2 3 ছিল, তার মধ্যে 3 আমরা নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমরা 1 আর হচ্ছে এই 2 দিতে পারবো, এরকম দিতে পারবো। আবার দেখো তো বি সেটে কি ছিল, 3 5 6 ছিল, তার মধ্যে 3 কিন্তু এখানে চলে আসছে, বাইরে আছে 5 আর হলো ধরো 6 এরকম আছে, তাহলে দেখো তো বাদ পড়লো কি, 4 আর 6, এই 4 আর 6 ধরো বাইরে আছে, এই 4 আর 6 বাইরে আছে, 6 না 6 তো আছে, 4 কি আছে 1 2 3 4 5 6, শুধু 4 বাইরে আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, শুধু 4 বাইরে আছে, কারণ 4 এই সেটের মধ্যেও নাই, 4 এই সেটের মধ্যেও নাই, 4 তাহলে বাইরে আছে, 1 2 3 এই 4 এই 5 এই 6, এইবার হলো। তাহলে এইটুকুকে বলা হয় কমন উপাদান ধরো, আর হলে এই যে বাইরে আছে এটাকে বলা হয় শুধুমাত্র কি এ সেটের উপাদান, অর্থাৎ এটাকে আমরা এ বাদ বিও বলতে পারি, অর্থাৎ এ সেটের উপাদানের মধ্য থেকে বি সেটের যে উপাদান আছে সেটা বাদ দিলে যা থাকে, দেখো এ সেটের উপাদান এই পুরোটুকুই এ ছিল, তার মধ্যে এইটুকু হলো বি এর মধ্যে 3 আছে, 3 যদি বাদ দেই তাহলে এই এ বাদ বি সমান দাঁড়াবে কিন্তু হচ্ছে 1 আর হলো 2, এইটা হলো এ বাদ বি সেট হবে। এ বিয়োগ বিও বলা যায়, অথবা এ বাদ বি এই স্ল্যাশ দিয়ে বলা হয়, এরকম হতে পারে। আর এই সেটটা কি হবে, এইটুকু সেট, এই সেটটুকু হবে হচ্ছে, এই সেটটুকে বলবো আমরা যে বি বাদ এ, এরকমভাবে বি বাদ এ এরকম বলা হয়, অথবা বি বিয়োগ এ এরকমও বলা হয়। সেটার সমান কি হবে, এইটার সমান হবে দেখো যে এই বি সেটের যে উপাদান ছিল তার থেকে এই তুমি এ সেট উপাদান 3 বাদ দাও, বাদ দিলে কি 5 আর 6, এই 5 আর 6 এইটা হলো। আচ্ছা, তাহলে আর এই 4টাকে আমরা কীভাবে বলতে পারি দেখো তো, 4টার তো একটা নাম আছে, 4 কোন সেটের অন্তর্ভুক্ত হতে হবে, তাহলে দেখো তো এই পুরো সেট, এইটুকু এই দুইটা সেট মিলে যে অংশটুকু আছে আমরা তাকে কি বলতে পারি, আমরা ইউনিয়ন পড়ে আসছি, সেটের ইউনিয়ন, যে এ ইউনিয়ন বি পড়ে আসছি না, তার মানে কি এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে এ আর বি এর সকল উপাদান। দেখো তো কি হতে পারে, 1 আছে 2 আছে, এই দেখো 3 আছে, এই দেখো 5 আছে আর 6 আছে, তাহলে দেখো তো
সবই আছে, শুধু 4 নেই, সেই 4টা বাইরে আছে। এই সেটের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে এ ইউনিয়ন বি, এই দেখো প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ পূরক সেট। এ ইউনিয়ন বি এর পূরক সেটের মানই হচ্ছে এখানে 4। অর্থাৎ এটা বলতে কি বোঝাইছি আমরা, যে ইউনিভার্সাল সেট থেকে এই ইউ থেকে যদি আমরা এ ইন্টারসেকশন বি বাদ দেই, তাহলে কি বের হবে, এটা প্রাইম বের হবে। এ দেখো এর উপাদান ছিল কি, এর উপাদান ছিল হচ্ছে 1 2 3 4 5 6 ছিল। যদি আমরা বিয়োগ দেই, এর ইন্টারসেকশন সেটটা কী বের হয়েছে, যেখানে বের করলাম 1 থেকে 6 পর্যন্ত। তাহলে দেখো তো বন্ধুরা, এখানে হলো 1 2 3 5 6। এখন দেখো তো যদি আমরা বাদ দিই তাহলে কি দাঁড়ায়, দেখো তো এই এখানে আছে 1 আছে, 1 বাদ গেল, 2 আছে, 2 বাদ গেল, 3 আছে, 3 বাদ গেল, 5 আছে, 5 বাদ গেল, 6 আছে, 6 বাদ গেল। কি থাকলো, সমান সমান থাকলো হচ্ছে 4। এই 4 হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ এই সকল উপাদানের বাইরে যেটা সেটাই হচ্ছে প্রাইম। সকল উপাদান হচ্ছে এইটা, আর এর উপরে প্রাইম বলতে বোঝাবো যে এই সব উপাদান ছাড়া, ইউনিভার্সাল সেট থেকে আমরা, সার্বিক সেট থেকে আমরা এই সব উপাদান বাদ দিব, দিয়ে যেটা বাঁচবে সেটা হলো তোমার হলো প্রাইম সেট। বন্ধুরা, এটা ছিল তোমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের, অর্থাৎ 2.1 অধ্যায়ের সেট সম্পর্কিত একটা সম্পূর্ণ প্রাথমিক বা বেসিক একটা ডিসকাশন। আমি চেষ্টা করেছি সেট সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো এখানে তুলে ধরতে। আশা করছি তোমরা বুঝেছো। পরবর্তীতে আমরা অনুশীলনীর নির্দিষ্ট অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।